নরসিংদীর জেলখানায় হামলা করে 800 জনকে ছাড়িয়ে নেওয়া, এনায়েতপুর থানায় হামলা করে 14 জন পুলিশকে পুড়িয়ে মারা, যাত্রাবাড়ির রায়েরবাগে পুলিশকে মেরে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রাখা, এগুলো কোনো সাধারণ ছাত্র জনতার কাজ না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি বিকল্প বয়ান সামনে তুলে ধরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। জুলাই আগস্টে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে আইসিটিবিডি কেস নাম্বার 3/2025 যে মামলাটি, সেই মামলায় আজকে যুক্তিতর্ক সমাপ্ত হয়েছে। এই মামলায় আমরা যারা ছিলাম, সিনিয়র অ্যাডভোকেট সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী, সাথে মোহাম্মদ আবুল হাসান, অ্যাডভোকেট নাজনীন নাহার, আমি ব্যারিস্টার সিফাত মাহমুদ, মোহাম্মদ সেলিম সহ আমরা এই মামলায় অ্যাডভোকেট নিজামুদ্দিন সহ আমরা এই মামলায় আসামি পক্ষে আমরা ছিলাম। এই মামলায় প্রসিকিউশন পক্ষে মোট 8টি অভিযোগ এনেছে। এর মধ্যে 2টি অভিযোগ 2টি টক শোতে অংশগ্রহণের বিষয়ে, 2টি অভিযোগ আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথনের বিষয়ে, 2টি অভিযোগ রয়েছে 14 দলের মিটিংয়ে অংশগ্রহণ করার বিষয়ে, একটি অভিযোগ রয়েছে কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে কথোপকথনের বিষয়, এবং আরেকটি অভিযোগ, সর্বশেষ অভিযোগটি রয়েছে কুষ্টিয়াতে 5ই আগস্ট 6টি হত্যাকাণ্ডে তাকে সম্পৃক্ত করে প্রসিকিউশন অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল করেছিল। প্রসিকিউশন যে 8টি অভিযোগ তার বিরুদ্ধে দাখিল করেছে, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যুক্তিতর্ক উপস্থাপন করে এবং প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি এই অভিযোগ প্রমাণে প্রসিকিউশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জুলাই আগস্ট 2024-এ যে ঘটনাবলী, সেই ঘটনার সাথে এবং সেখানে 1400 মানুষ নিহত হওয়ার যে অভিযোগ এবং 25,000 মানুষ আহত হওয়ার যে অভিযোগ জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা হয়েছে, সেই অভিযোগের সাথে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। বরং আমরা প্রসিকিউশনের ডকুমেন্ট থেকেই দেখিয়েছি জুলাই আগস্টে যে ঘটনা, সেই ঘটনা একপাক্ষিক কোনো ঘটনা ছিল না। সেখানে কোটা আন্দোলনের বিষয়টি একটি ভিন্ন বিষয় ছিল এবং সেই আন্দোলনকে একটি পক্ষ, একটি গোষ্ঠী এবং সেখানে জঙ্গি গোষ্ঠী, তারা সেই আন্দোলনকে ব্যবহার করে আন্দোলনের মধ্যে অনুপ্রবেশ করে সেখানে রাষ্ট্রের সাথে সংঘাতে লিপ্ত হয়েছিল, যেটাকে আমরা বলেছি নন ইন্টারন্যাশনাল আর্মড কনফ্লিক্ট। এই ধরনের একটা পরিস্থিতিতে তৎকালীন যেই সরকার ছিলেন, যারা ছিলেন, তারা আইন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেটার সাথে 14 দলের একজন নেতা হিসেবে তিনি যেহেতু ওই সময় কোনো এমপি ছিলেন না, তিনি কোনো সাংবিধানিক বা প্রশাসনিক পদে ছিলেন না, তার এই ধরনের কোনো সিদ্ধান্তের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। 14 দলের যে বৈঠকের কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক বৈঠক এবং সেখানে রাষ্ট্রের তখন কি পরিস্থিতি ছিল আপনারা জানেন। এবং আমরা প্রসিকিউশনের যে ডকুমেন্ট প্রসিকিউশন দাখিল করেছে, যে সাক্ষ্য প্রমাণ এনেছে, দালিলিক সাক্ষ্য এনেছে, জাতিসংঘের প্রতিবেদন, ওই সময় পুলিশের পাঠানো বিভিন্ন প্রতিবেদন এবং 5ই আগস্টের পরেও এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা থেকে বিভিন্ন পুলিশ স্টেশনে জানতে চাওয়া হয়েছিল যে কী পরিমাণ গুলি ব্যবহার করা হয়েছে, অস্ত্র ব্যবহার করা হয়েছে। সেখানে আমরা দেখিয়েছি প্রসিকিউশনের ডকুমেন্ট থেকে, নারায়ণগঞ্জের থেকে পিবিআই থেকে রিপোর্ট করা হয়েছে, উত্তর দেওয়া হয়েছে 18ই জুলাই পিবিআই অফিসে হামলা করে অস্ত্র লুট করা হয়েছে। এই ধরনের বিভিন্ন প্রতিবেদন প্রসিকিউশনের ডকুমেন্টেই আছে এবং জাতিসংঘের প্রতিবেদনে নরসিংদীর জেলখানায় হামলা করে 800 জনকে ছাড়িয়ে নেওয়া, এনায়েতপুর থানায় হামলা করে 14 জন পুলিশকে পুড়িয়ে মারা, যাত্রাবাড়ির রায়েরবাগে পুলিশকে মেরে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রাখা, সিলেটে বিভিন্ন থানায় হামলা করে অস্ত্র লুট করা সহ বিভিন্ন ঘটনা প্রসিকিউশনের ডকুমেন্ট থেকে আমরা দেখেছি এবং এই সমস্ত ঘটনা প্রমাণ করে এগুলো কোনো সাধারণ ছাত্র জনতার কাজ না। এই কাজগুলো কারা করেছে সেই বিষয়ে প্রসিকিউশন কোনো তথ্য উপাত্ত হাজির করেনি এবং কোনো ব্যাখ্যা দেয়নি। প্রসিকিউশন ঘটনার সময় বলেছে 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত। আপনারা জানেন এই ঘটনাগুলো এই সময়কালের মধ্যেই হয়েছে, কিন্তু এই ঘটনাগুলোর ব্যাপারে প্রসিকিউশন কোনো বক্তব্যই এখানে উপস্থাপন করেনি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো কারা করলো এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়ে থাকে, রাষ্ট্রীয় বাহিনী যদি ব্যবস্থা নিয়ে থাকে, তাহলে সেটা আইনানুগ কি আইনানুগ না, এবং এর সাথে যেটা রাষ্ট্র নিয়েছে সেটার সাথে 14 দলের একজন নেতা হিসেবে তার কোনো সম্পৃক্ততা ছিল কিনা। আমাদের নিবেদন ছিল যে এই ধরনের এই সিদ্ধান্তগুলো যে রাষ্ট্রীয় বাহিনী যারা ছিল তারা অন স্পট, তারা সিচুয়েশন বুঝে তারা ব্যবস্থা নিয়েছে এবং সেটার কারণে যদি এখানে হচ্ছে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিছু কনভারসেশন, যেখানে এইটা দিয়ে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই যে জুলাই হত্যাযজ্ঞের ঘটনা তিনি উস্কানি দিয়েছেন বা প্রধানমন্ত্রীকে বলেছেন। এই বিষয়টাতে আসছিলাম এবং জনাব হাসানুল হক ইনুর সাথে তৎকালীন প্রধানমন্ত্রী 2টো টেলিফোন আলাপ ট্রাইব্যুনালে প্রসিকিউশন দাখিল করেছে। এই টেলিফোন আলাপ দুটি গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে ইতোমধ্যে
এটা প্রচারিত হয়েছে, আপনারা দেখেছেন। এবং ট্রাইব্যুনালেও বারবার আমরা ট্রাইব্যুনালে এই কনভারসেশন শুধু রিটেন ট্রান্সক্রিপ্ট প্রসিকিউশন যেটা দেখিয়েছে সেটাই না, আমরা বাজিয়েও এটা শুনেছি। এবং সেখানে সাধারণ মানুষের উপর গুলি করতে হবে বা তাদেরকে দমন করতে হবে এই ধরনের কোনো কথোপকথন সেখানে ছিল না। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে আমরা ছাত্র আন্দোলনকারী যারা আছে তাদেরকে ঘরে ফেরার আহ্বান জানাবো এবং কোটা আন্দোলনকারীদের সাথে সরকারের বা আদালতের বা 14 দলের কারো কোনো বিরোধ নেই। বিরোধ শুধুমাত্র যারা নাশকতা করেছে তাদের সাথে, এবং সেই ব্যাপারেই শুধু কথোপকথন হয়েছে। এবং জনাব হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনেও এই কথা বলেছেন যে আন্দোলনকারীদের সাথে, ছাত্র আন্দোলনকারীদের সাথে তার কোনো বিরোধ নেই। প্রধানমন্ত্রী বলেছেন তিনি ক্যাজুয়ালিটি চান না, এবং সেখানে কথোপকথনে তারা উভয় বলেছেন কোনো গুলি হবে না। স্পষ্টভাবে এই কথোপকথনে আছে কোনো গুলি হবে না। এবং শেখ হাসিনা বলেছেন আমি কোনো ক্যাজুয়ালিটি চাই না। তারপরেও কিভাবে এই প্রসিকিউশন দাবি করতে পারে যে এই কথোপকথনের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হয়েছে, এটা আমাদের বোধগম্য নয়। বরং আমরা মনে করি এই কথোপকথনই জনাব হাসানুল হক ইনুর প্রধান ডিফেন্স, এবং এই কথোপকথনের মধ্যে কোনো ইনক্রিমিনেটিং এলিমেন্ট তাকে অভিযুক্ত করার মতো বিন্দু মাত্র উপাদান এই কথোপকথনের মধ্যে নেই। আপনি কি বলছেন যে আমরা মনে করি এবং প্রসিকিউশনের যে অভিযোগ সেই অভিযোগের বিষয়ে আমাদের একটাই বক্তব্য যে তিনি কোনো ধরনের ষড়যন্ত্র, পরিকল্পনা বা উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান এসব তিনি করেননি। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আমরা তার বেকসুর খালাস দাবি করেছি এবং আমরা বিশ্বাস করি তিনি খালাস পাবেন। এবং সেই সাথে আরেকটা কথা আপনাদের সামনে বলে যাই, 5ই আগস্টের পরে যে প্রসিকিউশন টিম, পুনর্গঠিত প্রসিকিউশন টিম, তারা যে মামলা করেছেন, এই মামলা করতে গিয়ে আমাদের সুযোগ হয়েছে ট্রাইব্যুনালের আগের যে মামলার রায়গুলো সেগুলো পড়ার, যে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের জন্য যে রায়গুলো হয়েছে সেই মামলাগুলো পড়ার। এবং এই মামলার অভিযোগের সাথে প্রসিকিউশন একটি রাজনৈতিক পটভূমি তুলে ধরার চেষ্টা করেছে। এবং সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে তৎকালীন প্রসিকিউশন টিম, মানে 5ই আগস্টের পরে পুনর্গঠিত প্রসিকিউশন টিম, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি বিকল্প বয়ান সামনে তুলে ধরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। জুলাই আগস্টের ঘটনাকে ব্যবহার করে তারা ইতিহাসকে বিকৃত করার মতো ষড়যন্ত্রমূলক একটি কাজ করেছে, যেটার মাধ্যমে যারা স্বাধীনতার পক্ষশক্তি, বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনু সহ যারা স্বাধীনতার পক্ষশক্তি তাদেরকে ঘায়েল করা এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে এখানে গ্লোরিফাই করার একটা চেষ্টা করেছে। আপনারা এই আদালতে একটা টক শো উপস্থাপন করেছিলেন, মানে হাসানুল্লাহ সাহেব কি ছাত্র জনতার এই আন্দোলনের সাথে ছিলেন? আসলে আমার দাবি কি তাই? তিনি কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিলেন, ছাত্র জনতার পক্ষে ছিলেন, এবং স্পষ্টভাবে বলতে চাই তিনি নাশকতাকারী, যারা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, যারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে, তিনি তাদের বিরুদ্ধে ছিলেন। তিনি কখনোই ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেননি। কোটা বাতিল নয়, তিনি বলছেন কোটা বাতিল। এইগুলা আমরা ডিনাই করি নাই। এবং এই কথোপকথনগুলো কোনো ইনক্রিমিনেটিং এলিমেন্ট, এই কথোপকথনে ওনাকে অভিযুক্ত করার মতো কোনো উপাদান নেই। জি, এবং থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।